This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা, সেই ঘটনা এই মুহূর্তে আরো একবার অনেকগুলো প্রশ্ন সামনে নিয়ে এসেছে। এখনো পর্যন্ত কি সিচুয়েশন আপনারা জানেন? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তার শারীরিক অবস্থার অনেকটাই অবনতি হয়েছে। কিছুক্ষণ আগে আপনাদের আমরা জানাচ্ছিলাম অনিয়ন্ত্রিত রক্তচাপ। ভাস্কর গুপ্তকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন চিকিৎসক। উপাচার্যকে অন্যদিকে বিকেল 4টে পর্যন্ত ডেডলাইন দিয়ে রেখেছে পড়ুয়ারা। আলোচনায় না বসলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি তারা ইতিমধ্যেই দিয়ে রেখেছে। ফলে এই মুহূর্তে যে সিচুয়েশন দাঁড়িয়েছে, একদিকে উপাচার্য তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির সম্ভাবনা, অন্যদিকে যাদবপুরের পড়ুয়ারা তারা তাদের ডেডলাইন দিয়ে রেখেছেন বিকেল 4টে। আজ কি এই মুহূর্তে সিচুয়েশন আমি জানবো। আমার সহকর্মী সুমন রয়েছেন আমার সঙ্গে, আমার সহকর্মী সোমা রয়েছেন আমার কাছে। আমি প্রথমেই সোমার কাছে যাব। সোমা, উপাচার্যর এই মুহূর্তে শারীরিক পরিস্থিতি সংক্রান্ত কি কি খবর পাওয়া যাচ্ছে? এখন অব্দি যা সিচুয়েশন, 4টের সময় আদৌ কি উনি যেতে পারবেন? দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য তিনি এই মুহূর্তে বাইপাসের দ্বারে একটি হাসপাতালে, অর্থাৎ আমি যে বেসরকারি হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছি, এই হাসপাতালে তিনি এখন রয়েছেন এবং তাকে তার স্বাস্থ্যের কিন্তু অবনতি হয়েছে, এরকমই কিন্তু তার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। অর্থাৎ তার স্ত্রী কেয়া গুপ্ত তিনি জানিয়েছেন যে ভাস্কর গুপ্তের যে প্রেশার কিন্তু অনিয়ন্ত্রিত রয়েছে, কখনো বেড়ে যাচ্ছে, কখনো বা একেবারেই কমে যাচ্ছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে কিন্তু হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং তিনি এটাও জানিয়েছিলেন যে তাকে কার্ডিওলজি ডিপার্টমেন্টেও দেখানো হবে। আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পাচ্ছি, যেহেতু তার স্বাস্থ্যের অবস্থার অবনতি হয়েছে, তার প্রেশারটা কিন্তু অনিয়ন্ত্রিত রয়েছে, সেই কারণে কিন্তু চিকিৎসকেরা তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন। হাসপাতালে ভর্তি হয়ে তাকে অবজারভেশনে রাখা হবে, যেহেতু তার প্রেশার আপ ডাউন করছে। এবং তোমাকে জানিয়ে রাখি, বেশ কয়েকবার বছর আগে তার মাথায়, অর্থাৎ উপাচার্যের মাথায় রক্তক্ষরণ হয়েছিল এবং সেই কারণেই কিন্তু কিছুটা কিন্তু একটা ভয়ের কারণ রয়েছে যে এইভাবে যদি প্রেশার ফ্ল্যাকচুয়েট করে সেক্ষেত্রে কিন্তু অবজারভেশনে রাখাটা খুবই জরুরি। তাকে কিন্তু ওষুধ বাড়িয়ে দেওয়া হয়েছিল, তারপরেও কিন্তু দেখা গেল যে সেই ওষুধেও কিন্তু প্রেশার। তার মানে এখনো পর্যন্ত উপাচার্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত শারীরিক পরিস্থিতি সংক্রান্ত এখনো পর্যন্ত যা তথ্য তুমি পাচ্ছ বা যেরকমটা তুমি জানালে, তার ব্লাড প্রেশারে ফ্লাকচুয়েশন রয়েছে, তাকে মনিটরিং এ রাখতে হবে। ফলে ধরে নেওয়া যেতে পারে আজকে তাকে হাসপাতালেই থাকতে হবে। ঠিক এই জায়গা থেকে আমি আমার সহকর্মী সুমনের কাছে যাব। সুমন, তুমি এই মুহূর্তে সেই সমস্ত পড়ুয়াদের, বিক্ষোভকারী পড়ুয়াদের সামনে রয়েছে যারা 4টে পর্যন্ত এই উপাচার্যকেই তারা ডেডলাইন দিয়েছে, 4টের মধ্যে না আসতে পারলে তার বৃহত্তর আন্দোলন। এই মুহূর্তে উপাচার্যের শারীরিক পরিস্থিতি সংক্রান্ত খবর পেয়ে তারা কি বলছেন? তোমাকে বলে রাখি, ভাস্কর গুপ্ত যখন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে পদাধিকারী ছিলেন তখন তার একটা স্ট্রোক হয় এবং তখন তাকে রীতিমতন বেশ কিছুদিন কাজ থেকে বিরত থাকতে হয়েছিল এই স্ট্রোক হওয়ার জন্য। এখন ফের তিনি অসুস্থ, তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে এবং এখানকার পড়ুয়ারা তারা কিন্তু তার দ্রুত সুস্থতা কামনা করছেন, আরোগ্য কামনা করছেন এবং তারপর যাতে তিনি বৈঠকে আসতে পারেন বা প্রয়োজনে মেডিকেল সাপোর্ট নিয়েও তিনি যদি বৈঠকে আসতে পারেন, পড়ুয়াদের মুখোমুখি হন, সেই দাবি জানাচ্ছেন। পাশাপাশি এখন তোমাকে বলে রাখি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টি, অর্থাৎ যেটা এসএফআই নিয়ন্ত্রিত, তারা তাদের মতন করে একটা জেনারেল বডি মিটিং করছে। অন্যদিকে ফেডসু অর্থাৎ ইঞ্জিনিয়ারিং বিভাগ, তারা তাদের মতো একটা জেনারেল বডি মিটিং করছে। দুই মিটিং থেকে যে যে রেজলিউশন, নিয়ম নির্দেশ উঠে আসবে তা নিয়ে আলোচনা হবে আজকে বিকেলের অল স্টেক হোল্ডার মিটিং এ। তারপরে কিন্তু পরবর্তী পদক্ষেপের কথা জানাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাধারণ পড়ুয়ারা। বেশ বেশ, উনি হাসপাতালে যাওয়ার পর ছাত্ররা কি বললেন আমি একবার শোনাতে চাইবো সেটা দর্শকদের। একজন হসপিটালাইজ, তার পক্ষে তার জন্য একটাও দুঃখ প্রকাশ পর্যন্ত ওনাকে করতে শোনা যায়নি। সেই জায়গা থেকে আমরা বলছি আপনি অন্তত এসে আমাদের দাবিগুলো শুনুন, তারপর আপনি সিদ্ধান্ত নিন, দরকার হলে আপনি আবার হাসপাতালে যান, কিন্তু আপনি আগে ছাত্রদের সাথে এসে কথা বলুন, তাদের দাবিগুলো শুনুন। ঘটনাটা ঘটেছে হচ্ছে শনিবার, আজকে বুধবার, মাঝে এতগুলো দিন, এবং আজকে যখন আমরা আলটিমেটামটা দিলাম তখনই এরকম একটা ঘটনা ঘটলো। মাঝে এতগুলো দিন উনি পারতেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু উনি সেটাও করেননি। এবং আজকে যখন আমরা মানে শেষ বসেছি যে ওনার সাথে আমরা কথা বলবো, সেই সময় ওনার মনে হলো যে উনি হাসপাতালে ভর্তি হবেন, যেখানে মাঝখানে এতগুলো দিন উনি একবারও আমাদের সাথে কথা বলার প্রয়োজনীয়তা মনে করেননি। আজকে আমরা বসেছি এবং আজকে আমরা ওনার সাথে কথা বলে বেরোবো, আর যদি না বলতে পারি তাহলে আমরা এই আন্দোলনকে আরো বড়ভাবে গড়ে তুলবো।
অভিযোগ করছে যে উনি দেখা করবেন না বলে হাসপাতাল চলে আসলেন, এরকম ওদের হয়তো ওরকম করার অভ্যেস আছে, ওদের হয়তো সে অভিজ্ঞতা আছে, হ্যাঁ, নাটক করার, আমি বলতে পারবো। অন্যদিকে ইন্দ্রানুজের শারীরিক পরিস্থিতি সংক্রান্ত কিছু আপডেট আপনাদের জানাবো। আগামী 48 ঘন্টা না পেরোলে ইন্দ্রানুজের চোখ নিয়ে কোনো রকম সিদ্ধান্ত নয়। স্টিচের কারণে, সেলাইয়ের কারণে দেখা যাচ্ছে না আইবল মুভমেন্ট, তাই শুক্রবারের বোর্ড মিটিং এ সিদ্ধান্ত হবে ইন্দ্রানুজের চোখ নিয়ে পরবর্তী কি পদক্ষেপ করা যেতে পারে, চিকিৎসার কোন পদক্ষেপ করা যেতে পারে। কেপিসিতে চিকিৎসা হবে নাকি চক্ষু বিশেষজ্ঞের কাছে অন্য কোথাও নিয়ে যাওয়া হবে তাকে, তা জানা যাবে আগামী শুক্রবার। তার কারণ এখন এই মুহূর্তে তার চোখে যেহেতু পট্টি পরানো আছে, সেই কারণে চিকিৎসকরা বুঝতে পারছেন না যে তার আইবল মুভমেন্টটা। আগামী 48 ঘন্টা না কাটলে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। অন্যদিকে ছেলের আঘাত নিয়ে রাজনীতি করবেন না, এমনটাই আর্জি জানিয়েছেন আহত ইন্দ্রানুজের বাবা অমিত রায়। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। হ্যাঁ, এক্সরে রিপোর্টে ফ্র্যাকচার আছে, এক্সরে রিপোর্টে সেই ফ্র্যাকচারগুলো অনুযায়ী ট্রিটমেন্টটা শুরু হয়ে গেছে অলরেডি। ব্যান্ডেজ করা, যেটাকে ইমোবিলাইজ করে রাখা, পায়ে আছে, হাতে আছে, সেগুলোকে ডাক্তাররা তার সেই মতো ট্রিটমেন্টটা শুরু করেছেন। হ্যাঁ, যাতে সেটাকে নড়াচড়া যাতে না করতে পারে, সেইটাকে করলে তবেই ওইটার আবার রিকভারিটা হবে, সেগুলো আছে। কিন্তু আমরা ফ্র্যাকচার কি বলছে রিপোর্ট, কজ অফ ফ্র্যাকচার বলে কোনো হয়নি, কারণ এইটাকে নিয়ে তো ফ্র্যাকচার আছে, এটা নিয়ে এত রাজনীতি করবার কি আছে। যখন একটা গাড়িতে এরকম একটা ঘটনা ঘটেছে, আরও বড় দুর্ঘটনা ঘটেনি, আমরা এটা ভাবছি যে আরও বড় দুর্ঘটনা ঘটেনি, এইটা আমাদের বিরাট পাওনা। আর যারা বলছেন তারা কি চাইছেন যে গাড়ি চাপা পড়ে মারা গেলে পরে খুব ভালো হতো, তাদের এটা প্রমাণ করা যেত যে হ্যাঁ গাড়ি চাপা পড়ে মারা গেছে। এই ধরনের বিতর্কগুলো কেন করবেন, কেন এই ধরনের বিতর্কগুলো করা ঠিক নয়, এটাকে এই বিষয়টাকে বিকৃত করাটাও ঠিক নয়। ইন্দ্রানুজের বিরুদ্ধে মিথ্যে, তার বন্ধুদের যাদের নামে এইগুলো আছে, এই ধরনের অভিযোগগুলো মিথ্যে। একটা একাডেমিক ইনস্টিটিউশনে কোনো একটা ঘটনাক্রমে এই ধরনের ছাত্রছাত্রীদের উপর এই ধরনের মিথ্যা অভিযোগগুলো, এগুলো দমন পীড়নের এগুলো ভালো নয়। আমাদের একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্টের মধ্যে আসতে হবে, আমাদের আলাপ আলোচনার জায়গাগুলো করতে, সেখানে এত মিথ্যা অভিযোগগুলো কেন দেব। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি আবার বলছেন যে বিভাজনের রাজনীতির কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এরকম একটা অচলাবস্থা সৃষ্টি হয়েছে। কি বলেছেন শ্রমিক, তার মুখ থেকে শুনুন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই অচলাবস্থা তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে। বিভাজনের রাজনীতি, অতিবাম কিছু ভারত বিরোধী শক্তির সক্রিয়তা, আর তাদের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসের একাংশের সমর্থন, এটা সামগ্রিকভাবে এই রাজ্য সরকারের চূড়ান্ত ব্যর্থতাই প্রমাণ করছে। সিপিআইএম এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য তিনি আবার যাদবপুরের এই যে ঘটনার সঙ্গে লখিমপুর খেরির তুলনা টানলেন। কি বললেন তিনি, শুনুন। লখিমপুরে দেখেছি উত্তরপ্রদেশে, যেখানে বিজেপির মন্ত্রীর ছেলে কৃষকদের ওপরে গাড়ি চালিয়ে কৃষকদের মেরে দিয়ে চলে গেলেন। প্রায় ওই ধরনের একটা ঘটনা ঘটে যেতে পারতো এখানে। তো আমার মনে হয় প্রথম কথা তো এটা অত্যন্ত নিন্দনীয়। আমি শুনেছি ব্রাত্যবাবু নাকি তার পরিবারের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করেছেন, এবং যখন দুঃখ প্রকাশ করেছেন তার মানেই হচ্ছে ঘটনাটা, অনেকভাবে বলছে ঘটনাটা এভাবে ঘটেইনি, তো না ঘটে থাকলে তো দুঃখ প্রকাশ করতেন না। এবং যাদবপুরের বিরুদ্ধে যে কুৎসা, ঠিক জেএনইউর মতো, আমরা এটা আর একটা বড় চক্রান্ত, বড় ষড়যন্ত্র। পশ্চিমবাংলায়, কলকাতায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি যাদবপুর, বাংলার ঐতিহ্য, যাদবপুরকে ধ্বংস করার এটা কুৎসা অভিযান চলছে। আমার মনে হয় পশ্চিমবাংলায় এটা যাদবপুর আলাদা কোনো বিচ্ছিন্ন কোনো জায়গা নয়, যে কোনো জায়গায় যাদবপুর আক্রান্ত মানে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা, পশ্চিমবাংলার সংস্কৃতি, বাংলার মানুষের ঐতিহ্য সেটা আক্রান্ত।